আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পড়ব পরমাণুর শক্তি স্তর ও উপশক্তি স্তর নিয়ে। আমরা যখন বোর পরমাণু মডেল পড়েছিলাম, তখন সেখানে বোরের পরমাণু মডেলে বলা আছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট শক্তির কয়েকটি কক্ষপথে নিউট্রনকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তাহলে আমরা যদি একটা পরমাণু আঁকি, এমন হবে মাঝখানে থাকবে নিউক্লিয়াস এবং এর বাইরে কয়েকটি গোলাকার কক্ষপথ থাকবে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন এবং প্রোটন এবং এর বাইরের যে গোলাকার কক্ষপথগুলো দেখতে পাচ্ছ, এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরবে। ইলেকট্রনগুলো এভাবে থাকবে। এই যে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকবে। তাহলে এই যে গোলাকার কক্ষপথ, এটাকে বলা হচ্ছে প্রধান শক্তি স্তর। তাহলে এই গোলাকার কক্ষপথের কয়েকটি নাম আছে। নামগুলো হচ্ছে দেখো, আমরা প্রথমত এটাকে বলতে পারি কক্ষপথ। কক্ষপথ। তারপর এটাকে বলতে পারি প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর। এটাকে আরেকটা বলতে পারি অরবিট। এটাকে আরেকটা নামে ডাকা যায় অরবিট। এটাকে বলে অরবিট। তারপর এটাকে বলা যায় শেল। এই ৪ টা নামই হচ্ছে প্রধান শক্তি স্তরের বা এই যে গোলাকার কক্ষপথগুলোকে, এগুলোকে বলা হচ্ছে অরবিট। এবার দেখো, এই যে প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান হচ্ছে প্রধান শক্তি স্তরকে নির্দেশ করে। দেখো, আমরা যদি আরেকটি পরমাণু আঁকি, ৪ টে কক্ষপথ দেব। ২, ৩ আরেকটা, ৪ টা। তাহলে মাঝখানে যেটা থাকবে, মাঝখানেরটা হচ্ছে তোমার নিউট্রন এবং প্রোটন অর্থাৎ নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউট্রন এবং প্রোটন। মাঝখানে থাকবে নিউট্রন এবং প্রোটন। এবং দেখো, এই যে এখানে ৪ টা শক্তি স্তর আছে। এটা হচ্ছে ১ম শক্তি স্তর, এটা ২য় শক্তি স্তর, এটা ৩য় শক্তি স্তর। তাহলে শক্তি স্তরগুলোকে আমরা আগেই বলেছি, শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, এটা হচ্ছে কি ১ম শক্তি স্তর। এটা হবে ১ম শক্তি স্তর। তাহলে আমরা বলব, এটা বলতে পারি, এটা হচ্ছে n = 1, মানে n = 1 মানে হচ্ছে এটা ১ম শক্তি স্তর। ১ম শক্তি স্তর। এই ১ম শক্তি স্তরের একটা নাম আছে। যেহেতু শক্তি স্তরকে আবার শেলও বলা হয়, এটার নাম দিতে পারি আমরা। অর্থাৎ এটার নাম কে শেল। এটার নাম কে শেল। তাহলে কে শেল বললেই আমরা বুঝবো এটা ১ম শক্তি স্তর এবং এটা n = 1 বোঝায়। এটা n = 1 মানে ১ম শক্তি স্তর বা কে শেল। এটা হচ্ছে আমাদের ২য় শক্তি স্তর। দেখো, এই যে এটা ১ম, এটা ২য়। তাহলে ২য় শক্তি স্তরকে মানে হচ্ছে n = 2, যেহেতু শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n = 2 মানে হচ্ছে ২য় শক্তি স্তর। ২য় শক্তি স্তর। ২য় শক্তি স্তর হলে এই শেলের নাম হয় এল শেল। এল শেল। তারপর দেখো, এই যে এটা হচ্ছে ৩ নাম্বার শক্তি স্তর। তাহলে ৩ নাম্বার শক্তি স্তর হলে আমরা বলতে পারবো এটা n = 3। n = 3 বা ৩য় শক্তি স্তর। ৩য় শক্তি স্তর। ৩য় শক্তি স্তর হলে এর নাম হয় এম শেল। এম শেল। এবং ফাইনালি যে আমাদের এটা হচ্ছে ৪র্থ শক্তি স্তর। ৪র্থ শক্তি স্তর।
চতুর্থ শক্তিস্তর হলে এটাকে আমরা বলবো n equal to 4। একটু ঠিক করি। n equal to 4 অর্থাৎ চতুর্থ শক্তিস্তর। চতুর্থ শক্তিস্তর এবং এটার নাম হবে n শেল। n শেল। এখানে যদি পঞ্চম শক্তিস্তর থাকতো n equal to 5 থাকতো তাহলে আমরা বলতাম n equal to 5 বা পঞ্চম শক্তিস্তর এবং এটার নাম হতো ও শেল। ও শেল। তাহলে আমরা অনেক সময় আমরা যখন আ বিভিন্ন চ্যাপ্টারে ম্যাথ করি তখন দেখা যায় আমাদের দিয়ে দেয় কে শেল, এল শেল, এম শেল, এন শেল, ও শেল। এর মানে হচ্ছে যখন বলবে কে শেল তখন বলা হবে যে ১ম শক্তি স্তরে বলা হয়েছে। এল শেল বললে বুঝতে হবে n equal to 2 অর্থাৎ ২য় শক্তি স্তর। তো এভাবে আমাদের বুঝতে হবে। এবার আসো এখানে আরেকটা কথা বলা আছে যে যেহেতু ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরে থাকবে, ঘুরবে, তাহলে একটা শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? একটা পরমাণুতে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে। হাইড্রোজেন থেকে শুরু করে স তোমার যে বড়, বড় পরমাণুগুলি সেখানে অনেকগুলো ইলেকট্রন থাকে। তাহলে য একটা পরমাণুতে যে কক্ষপথগুলো আছে ১ম কক্ষপথ, ২য় কক্ষপথ, ৩য় কক্ষপথ এগুলাতে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার সংখ্যক কত? 2n স্কয়ার সংখ্যক। 2n স্কয়ার সংখ্যক। যেখানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে ওই কক্ষপথের সংখ্যা বা ওই কক্ষপথের কত নম্বর কক্ষপথ এইটা। আমরা এটা একটু কপি করব। এবার আমরা বের করব যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। তো আমরা আগেই দেখেছি যে একটা শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা সূত্র আছে। সূত্রটা হলো ক্ষমতা 2n স্কয়ার। 2n স্কয়ার। 2n স্কয়ার। 2n স্কয়ার। যেখানে n ইকুয়াল টু কি হবে বলো তো? n ইকুয়াল টু হলো কক্ষপথ নাম্বার। কক্ষপথ কক্ষপথ নাম্বার। কক্ষপথ নাম্বার। অর্থাৎ n ইকুয়াল টু 1, 2, 3, 4 অর্থাৎ যত নম্বর কক্ষপথ n হচ্ছে ওই কক্ষপথের নাম্বার। তাহলে আমরা চলো বের করে ফেলি যে একটা কক্ষপথে আমরা এই যে ৪ টা ৫ টা কক্ষপথ নিয়েছি, এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে? তাহলে ১ম এ দেখো আমরা ১ নাম্বার থেকে শুরু করব যে ১ নম্বর কক্ষপথ। তাহলে ১ম কক্ষপথের ক্ষেত্রে দেখো ১ম কক্ষপথ, ১ম কক্ষপথ মানে কি? ১ম কক্ষপথ মানে হচ্ছে n equal to 1, n equal to 1 বা k শেলে, n equal to 1 বা k শেলে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? ইলেকট্রন সংখ্যা আমরা দেই মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা আরকি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2n স্কয়ার, 2 ইনটু n স্কয়ার। যেখানে 2 ইনটু n মানে কি? এই যে 1 তাহলে 2 ইনটু 1 স্কয়ার সমান কত? 2 তাহলে ২ টি। তাহলে ১ নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ২ টি। দেখো ২য় কক্ষপথ মানে n equal to 2, n equal to 2 হলে যেন কি? m শেল, l শেল, l শেলে l শেলে ইলেকট্রন থাকতে পারবে কয়টি? দেখো আগের সূত্রই 2 ইনটু n স্কয়ার মানে হচ্ছে 2 ইনটু n মানে 2, 2 স্কয়ার সমান তাহলে 2 স্কয়ার 4 তাহলে 2 ইনটু 4 সমান ৮ টি। তাহলে ২য় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে ৮ টি। ৩য় কক্ষপথে ৩য় কক্ষপথ মানে হচ্ছে n equal to 3 হলে
তাহলে n = 3 হলে কি হয়? দেখো m শেল। তাহলে m শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2n² সংখ্যক, বা 2 n মানে 3, 3 স্কয়ার সমান 2 9, অর্থাৎ 18টি। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 18টি। তারপর হচ্ছে চতুর্থ কক্ষপথে। চতুর্থ কক্ষপথে n = 4 হলে সেটা হচ্ছে n উপশক্তি স্তর, KLMN। দেখো সিরিয়ালি আছেই। তাহলে n শেলে ইলেকট্রন সংখ্যা হবে, সূত্র হবে 2 n², বা 2 n হচ্ছে 4, n হচ্ছে 4, 2 4²। তাহলে 2 4² হচ্ছে 32, সরি 4² হচ্ছে 16, 16 মানে 32টি। তাহলে দেখো চতুর্থ কক্ষপথে বা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 32টি। তাহলে আমরা এভাবে বের করতে পারবো পঞ্চম শক্তি স্তরে, ষষ্ঠ শক্তি স্তরে শুধু n এর মান বসাবো। কিন্তু কথা হচ্ছে যে তোমার শক্তি স্তর যাই হোক না কেন, যে চতুর্থ শক্তি স্তরের পরে একটা শক্তি স্তরে সর্বোচ্চ 32টির বেশি ইলেকট্রন থাকে না। প্র্যাকটিক্যালি 32টির বেশি ইলেকট্রন থাকে না। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে যে একটা কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা কিন্তু যে এই থিওরিটা ফলো করে ক্লাস 8 এ ইলেকট্রন বিন্যাসটা করেছিলাম। তাহলে এখানে একটু দেখি যে যখন প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, তারপরে 8টি, তারপরে 18টি, তারপরে 32টি। দেখো আমরা এবার কয়েকটা ইলেকট্রন বিন্যাস করি ক্লাস 8 এর মতো করে। হাইড্রোজেন, ধরো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে কয়টি থাকবে? 1টি। প্রথম শক্তি স্তরে থাকবে। ধরো আমরা এবার নিলাম কার্বন নিলাম। কার্বনের নাম্বার হচ্ছে 6, এর ইলেকট্রন 6টি। তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে কয়টি? 2টি। তারপর পরের শক্তি স্তরে থাকতে পারে কয়টি? 8টি। কিন্তু বাকি আছে কয়টি এখানে? 4টি। তাহলে পরের শক্তি স্তরে থাকবে 4টি। ধরো আমরা অক্সিজেন নিলাম। অক্সিজেন হচ্ছে 8। তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, পরের শক্তি স্তরে থাকবে 6টি। ধরো সোডিয়াম নিলাম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে প্রোটন সংখ্যা 11। তাহলে এখানে 11টা ইলেকট্রনই আছে। তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, এর পরের শক্তি স্তরে থাকবে 8টি। তারপরও আরেকটা ইলেকট্রন বাকি আছে, এটা তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। ধরো ক্লোরিন। ক্লোরিনে কি হবে? ক্লোরিন 17। ইলেকট্রন বিন্যাস কেমন হবে? তাহলে প্রথম শক্তি স্তরে 2টি যাবে, তারপরের শক্তি স্তরে 8টি যাবে, আর বাকি আছে 8 2 10 আর 7। তাহলে 7টি। 7টি। এবার আমরা যদি এর তোমার ইলেকট্রন বিন্যাসটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে কিভাবে কেমন হবে একটু দেখি। প্রথমে একটা নিউক্লিয়াস দেব। সরি, এটা কি হলো? গোল নেব একটা। প্রথমে একটা নিউক্লিয়াস, ধরো আমরা ক্লোরিনের আঁকবো, ক্লোরিন পরমাণু রাখবো। তাহলে আমাদের কক্ষপথ নিতে হবে 3টা, তাই না? তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস গেল, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তাহলে এখানে কি থাকবে? নিউট্রন থাকবে এবং প্রোটন থাকবে। এবার দেখো প্রথম শক্তি স্তরে কয়টি থাকবে? 2টি থাকবে। 2টি, এখানে একটা, এখানে একটা। দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি। তাহলে 1 2 3 4 5 6 7 8। আর তৃতীয় শক্তি স্তরে থাকবে 7টি। তাহলে 1 2 3 4 5 6 7 7, 7টি থাকবে, তাই না? 7টি থাকবে। এভাবে হচ্ছে এটা কি? ক্লোরিন পরমাণু। এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। এটা দিই, ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু। আচ্ছা, এবার আসো, তো আমরা বুঝলাম যে কিভাবে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকে এবং একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এবার আসো আমরা উপশক্তি স্তর নিয়ে একটু কথা বলবো।
এই যে প্রধান শক্তি স্তরগুলো দেখলাম, এই প্রধান শক্তি স্তরের সব জায়গায় ইলেকট্রন থাকে না। এই প্রধান শক্তি স্তর আবার কয়েকটা অঞ্চলে বিভক্ত থাকে। সেই অঞ্চলগুলোকে বলা হয় উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর কি? যে পরমাণুর প্রধান শক্তি স্তরগুলোর ভেতরে যে নির্দিষ্ট উপ অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে উপশক্তি স্তর বা উপকক্ষ বলে। অর্থাৎ মানে প্রধান শক্তি স্তরের কিছু, কিছু জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি। বা আমরা বলতে পারি প্রধান শক্তি স্তরকে আবার কিছু অঞ্চলে ভাগ করা যায়। তাকে বলা হয় উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই উপশক্তি স্তরের আরও কিন্তু নাম আছে। এই উপশক্তি স্তরকে আমরা অরবিটাল দ্বারাও প্রকাশ করতে পারি। কি বলতে পারি? অরবিটালও বলতে পারি। অরবিটালও বলতে পারি। তাহলে দেখো, এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। মানে ওই যে আমরা প্রধান শক্তি স্তরকে যেভাবে এন দ্বারা প্রকাশ করেছিলাম, n = 1 মানে আমরা বুঝতাম যে আ প্রথম শক্তি স্তর। এভাবে আমরা এল এর মান দ্বারাও আমরা উপশক্তি স্তরের ধারণা পাবো। দেখো আগে একটু লিখি যে উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল দ্বারা প্রকাশ করা হয়। এল দ্বারা প্রকাশ করা হয়। এই যে এল এর মান আচ্ছা আমরা আগে একটু উপশক্তি স্তর নিয়ে আরেকটু কথা বলি যে কি, কি উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তর আছে দেখো। এখানে মূলত উপশক্তি স্তর ৪ ধরনের উপশক্তি স্তর আছে। কি, কি? এস-পি-ডি-এফ। কি উপশক্তি স্তর কি, কি? এস, পি, ডি, এফ। তাহলে এই ৪ টা উপশক্তি স্তর থাকে। তাহলে এস উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 0। এস উপশক্তি স্তর একটা অন্য কালার নেই। এস উপশক্তি স্তরের জন্য কি এল এর মান হচ্ছে 0। মানে এল = 0 হলে এস উপশক্তি স্তর বুঝবো আমরা। তারপর পি উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 1। ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান 2। এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান 3। তাহলে দেখো এন এর মান কিন্তু 1 থেকে শুরু হয়েছিল 1, 2, 3, 4। তাহলে n = 1 মানে আমরা বুঝতাম প্রথম শক্তি স্তর। কিন্তু এল এর মানটা শুরু হয়েছে 0 থেকে। কোত্থেকে? 0 থেকে শুরু হয়েছে। তো 0 থেকে শুরু হলে তাহলে আমরা যখন এস-পি-ডি-এফ বলবো তখন আমরা 0 থেকে গোনা শুরু করব। দেখো ডি ৩ নাম্বারে আছে তাই না? এস-পি-ডি তাহলে ১ কম হবে তাই না? 0 থেকে যেহেতু শুরু তাহলে 0, 1, 2 এভাবে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ যেটা যত নাম্বারে থাকবে তার চেয়ে ১ কম। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, এফ 3 হলে এফ। এভাবে আমরা মনে রাখতে পারি বা এফ হলে 3 এভাবে মনে রাখতে পারি আমরা। এবার আসো যে এল এর মানগুলো আসলে কিভাবে আসে? দেখো এই এল এর মানটা এন এর উপর নির্ভরশীল। এল এর মানটা এন এর উপর নির্ভরশীল। এল মানে উপশক্তি স্তর। এল এর মান ছোট হাতের এন মানে প্রধান কক্ষপথের সংখ্যার উপর নির্ভরশীল। এন এর উপর নির্ভরশীল। নির্ভরশীল। এল এর মানটা কিভাবে হয়? এল এর মানটা হচ্ছে এন এর উপর কিভাবে নির্ভরশীল? এল এর মান এল এর মান এল এর মান হয় 0 থেকে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে দেখো প্রথম শক্তি স্তর যেহেতু আমরা তাহলে কয়েকটা ১ নং শক্তি স্তর, ২ নং শক্তি স্তর, ৩ নং শক্তি স্তর সবগুলোর জন্য এল এর মান বের করব এবং দেখব সেখানে কয়টি করে উপশক্তি স্তর আছে। দেখো আমরা ১ম এ লিখব প্রথম শক্তি স্তরের জন্য। প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তরের জন্য দেখো
n এর মান কত? n এর মান হচ্ছে 1। n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে? l এর মানটা হয় এখানে বলা আছে দেখো, l এর মান হয় 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত। তাহলে l এর মান 0 থেকে n-1, তাহলে n এর মান 1, তাহলে n-1 মানে 1 - 1 0। তাহলে প্রথম শক্তি স্তরের জন্য l এর মান হবে 0। তাহলে 0 হলে যেন s উপশক্তি স্তর। তাহলে আমরা এখানে উপশক্তি স্তর লিখব। কি উপশক্তি স্তর থাকবে? উপশক্তি স্তর, উপশক্তি স্তর হবে একটা, কোনটা? 1, এই যে n = 1 আর s 1 s। তাহলে 2 নং শক্তি স্তরের জন্য আমরা বের করব। 2 নং শক্তি স্তরের জন্য বা দ্বিতীয় শক্তি স্তরের জন্য, দ্বিতীয় শক্তি স্তরের জন্য n = 2। তাহলে n = যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? 0 থেকে শুরু হবে n-1, তাহলে 2, এই যে n হচ্ছে 2 এখানে, 2 - 1 মানে 1 পর্যন্ত, 0 আর 1। তাহলে 2 নং শক্তি স্তরে দেখো কয়টি উপশক্তি স্তর থাকবে? উপশক্তি স্তর থাকবে 2 টি, তাই না? এখানে ছিল 1 টি, এখানে উপশক্তি স্তর 2 টি হবে। উপশক্তি স্তর 2 টি, এখানে কত? 1 টি। একটা উপশক্তি স্তর 1s। আর দ্বিতীয় শক্তি স্তরে, উপশক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে 2 টি। কি, কি? 2s, 0 এর জন্য s আর 1 এর জন্য হচ্ছে p। দেখো এই l এর মান 1 হলে p। তাহলে 2s আর 2p। আর এই 2 টা কিসের জন্য? এই 2 টা হচ্ছে ওই যে দ্বিতীয় শক্তি স্তর এর জন্য। তাহলে এবার চলো তৃতীয় শক্তি স্তরের জন্য বের করি। তৃতীয় শক্তি স্তরে n = 3। তাহলে l = কত হবে? 0 থেকে শুরু হবে, 3 - 1 মানে 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত, 0, 1, 2। তাহলে উপশক্তি স্তর কয়টি? 3 টি। কি, কি? যেহেতু 3 নং শক্তি স্তর তাহলে 3, 0 হচ্ছে s, তারপরে 3, 1 এর জন্য p, আর 3, 1 এর জন্য, আর এই যে 2 এর জন্য হচ্ছে d। তাহলে 3 নং শক্তি স্তরে কি, কি থাকে? 3s, 3p, 3d। চতুর্থ শক্তি স্তরের জন্য, চতুর্থ শক্তি স্তরে n = কত হয়? 4 হয়। 4 হয়। তাহলে l এর মান কত হবে দেখো? 4 - 1 মানে 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত, 0, 1, 2, 3। তাহলে উপশক্তি স্তর কয়টি? 4 টি। কি, কি? 4s, 4s, তাহলে 1 এর জন্য 4p, তারপর হচ্ছে 4d, আর 4, এই 3 এর জন্য হচ্ছে f, 4f। তাহলে এইভাবে তোমার আমরা উপশক্তি স্তরগুলো জানতে পারি যে একটা প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকবে এবং কি, কি উপশক্তি স্তর থাকবে। এটা আমরা জানতে পারি কার মান দ্বারা? l এর মান দ্বারা। l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। এখান থেকে আমরা দেখব মান কয়টি। দ্বিতীয় শক্তি স্তরের জন্য l এর মান ছিল 2টি, 0 আর 1। এজন্য এখানে আমরা লিখেছি যেহেতু দ্বিতীয় শক্তি স্তর এজন্য 2 এবং 0 এর জন্য s, এবং দ্বিতীয় শক্তি স্তর 2 এবং 1 এর জন্য হচ্ছে p। এভাবে আমরা এই মানগুলো বের করেছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা উপশক্তি স্তর বের করবি এবং জানবো একটা প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকতে পারে। এবার আমরা জানবো যে আমরা জেনেছিলাম একটা প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তো এবার আমরা এই করবো যে একটা উপশক্তি স্তরে কয়টি তোমার ইলেকট্রন থাকতে পারে এটা আমরা একটু বের করব। তাহলে আমরা এই মানটাকে একটু কপি করে নেব। এটা আমাদের মানটা লাগবে এখানে, এই মানটা। আচ্ছা, কপি। আচ্ছা, এবার আমরা কি করব? একটা উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আগে সূত্রটা লিখি যে উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে সর্বোচ্চ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা
হচ্ছে সূত্রটা হবে 2 ইনটু 2l প্লাস 1, 2 ইনটু 2l প্লাস 1। একটু বক্স করে দিই। এটা হচ্ছে উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? যেখানে এই যে l এর মানটা হলো কি? l এর মানটা হচ্ছে এই যে s উপশক্তি স্তরের জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। এটা হচ্ছে তোমার l এর মান। তাহলে আমরা চলো এবং এই ৪ টা উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে বের করব। দেখো, ১ম এ আমরা s উপশক্তি স্তরের জন্য বের করব। s উপশক্তি স্তরে s উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, মানে সর্বোচ্চ কয়টি থাকতে পারে? চাইলে কমও থাকতে পারবে। কিন্তু সর্বোচ্চ থাকতে পারবে কয়টি? সূত্রটা লিখব 2 ইনটু 2l প্লাস 1। তাহলে s উপশক্তি স্তরের জন্য l এর মান কত? 0। l এর মান 0। l এর মান 0। তাহলে মানটা বসাবো 2 ইনটু, এই দেখো s এর জন্য l এর মান 0। তাহলে 2 ইনটু, সরি, 2 ইনটু 0 প্লাস 1। তাহলে 2 ইনটু 0 প্লাস 1 হয়, দেখো 2 ইনটু 0 হয় 0 প্লাস 1, 0 প্লাস 1 1। তাহলে 1 ইনটু 2 2টি। তাহলে s উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টি। এবার আসো p উপশক্তি স্তরের জন্য বের করব। p উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে থাকতে পারে কয়টি? সূত্রটা বসাবো 2 ইনটু 2l প্লাস 1। তাহলে p উপশক্তি স্তরের জন্য l এর মান হচ্ছে 1। এটার জন্য l এর মান কত? l এর মান হবে 1। তাহলে 2 ইনটু l এর মান হচ্ছে 1 প্লাস 1। তাহলে দেখো 2 ইনটু 1 মানে 2, তাহলে 2 প্লাস 1 3। তাহলে 3 ইনটু 2, তাহলে 3 দুগুণা 6। তাহলে p উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টি। এবার আসো d উপশক্তি স্তরে। d উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, সূত্রটা লিখব 2 ইনটু 2l প্লাস 1। তাহলে d এর জন্য l এর মান কত? 2। তাহলে d এর জন্য l এর মান হচ্ছে 2। তাহলে দেখো 2 ইনটু 2, l এর মান হচ্ছে 2 প্লাস 1। তাহলে 2 ইনটু 2 4, 4 প্লাস 1 5। তাহলে 5 ইনটু 2 10টি। তাহলে 2 ইনটু 5 সমান কয়টি? 10টি। তাহলে d উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 10টি। এবং ফাইনালি f উপশক্তি স্তরে জন্য f উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে, এবার বের করো, 2 ইনটু 2l প্লাস 1। তাহলে 2 ইনটু 2, l এর মান হচ্ছে f এর জন্য l এর মান 3, f এর জন্য l এর মান হচ্ছে 3। 2 ইনটু 3 প্লাস 1। তাহলে দেখো 3 দুগুণা 6, একে 7। তাহলে 2 ইনটু 7 মানে 7 দুগুণা 14টি। 7 দুগুণে 14টি। 7 দুগুণে 14টি। তো এই ছিল হচ্ছে যে একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। আর আর হচ্ছে এই যে উপশক্তি স্তরগুলো SPDF এই 4 টা উপশক্তি স্তরে আছে। এর বেশি কিন্তু উপশক্তি স্তর নেই। উপশক্তি স্তর এই 4 টাই। তাহলে দেখো আমরা কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তারপর একটা প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকতে পারে। একটা উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। আমরা যদি একটু সামারাইজ করি, একটা পেজ নিব। একটু সামারাইজ যদি করি এখানে, যে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর মানে n দ্বারা প্রকাশ করা হয়।
আর উপশক্তি স্তর যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n এর মান কি? n ইকুয়াল টু 1, 2, 3, 4 এমন হতে পারে। আর এল এর মান কি? এল এর মান হয় 0, 1, 2, 3। উপশক্তি স্তরগুলো কি কি? এস, পি, ডি, এফ। আর প্রধান শক্তি স্তরগুলো কি কি? আমরা যদি নাম ধরে বলি তাহলে বলবো কে, এল, এম, এন, এই শেলগুলো। কে বলবো আমরা প্রথম, বলবো প্রথম শক্তি স্তর। এল কে বলবো দ্বিতীয় শক্তি স্তর। এম কে বলবো তৃতীয় শক্তি স্তর। এন কে বলবো চতুর্থ শক্তি স্তর। তারপর দেখো এই প্রধান শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকতে পারে বা উপশক্তি স্তর থাকতে পারে, এটাও কিন্তু বের করা যায়। সূত্রটা হচ্ছে একটি প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, সূত্রটা হচ্ছে এন স্কোয়ার। তাহলে দেখো ১ নাম্বার শক্তি স্তরে n ইকুয়াল টু 1 হলে বা প্রথম শক্তি স্তরে তোমার উপশক্তি স্তর থাকবে কয়টি দেখো? n স্কোয়ার সংখ্যক উপশক্তি স্তর n স্কোয়ার। তাহলে n স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার বা 1টি। দ্বিতীয় শক্তি স্তর n ইকুয়াল টু 2, উপশক্তি স্তর থাকতে পারবে কয়টি দেখো? n স্কোয়ার সমান 2 স্কোয়ার বা 4টি। এভাবে উপশক্তি স্তর কয়টি থাকতে পারে এটিও বের করা যায়। তারপর ছিল হচ্ছে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? সূত্র ছিল 2n স্কোয়ার। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2n স্কোয়ার। আর উপশক্তি স্তরের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র ছিল 2 ইন্টু 12 প্লাস 1, 2 ইন্টু 12 প্লাস 1। যেখানে এস অরবিটালে থাকতে পারতো, এস উপশক্তি স্তরে থাকতো দুইটি ইলেকট্রন, পি উপশক্তি স্তরে থাকতো 6টি এবং ডি উপশক্তি স্তরে থাকতো 10টি এবং এফ উপশক্তি স্তরে থাকতো 14টি। আমরা যখন ইলেকট্রন বিন্যাসগুলো করব তখন এগুলো আমাদের কাজে লাগবে। তো এই ছিল প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর নিয়ে ধারণা।